প্রিয় ভিউয়ার্স, মা বাবা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন ভ্রমণ কাহিনী আরম্ভ করি। ভ্রমণ কাহিনী শুরু করার পূর্বে কিছু কথা না বলিলে নয়। পবিত্র কোরআনুল মজিদে একটি আয়াতে আল্লাহ পাক বলিয়াছেন, হে মুমিনগণ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করিয়া দেখো, আমার সৃষ্টির প্রশংসা করো এবং তোমরা জ্ঞান অবলম্বন করো। এই আয়াতে বোঝা যায় আল্লাহর আদেশ আছে বান্দার প্রতি ভ্রমণ করার কথা। তখন বুঝতাম না, বয়স যখন 8-9 বছর হয়েছে, তখন একা একা নিজের এলাকায় মানুষের পিছনে পিছনে নামাজ পড়তে এক এক শুক্রবার এক এক মসজিদে চলে যেতাম। কোন মসজিদে কেমনভাবে নামাজ পড়ে, এই যে একটা আগ্রহ, অনুভূতি এখন অনুভব করিতেছি। আল্লাহর অনুগ্রহ ছিল বলে রমজান মাসের রাত্রে একা একা তারাবি নামাজ পড়ার জন্য চলে যেতাম। আম্মা অনেক চিন্তা করত, যেতে দিত না। আব্বা চাকরির কারণে ঢাকায় থাকত। সর্বপ্রথম আম্মা দাদির সাথে রিক্সা করে নোয়াখালী বজরা মসজিদ ভ্রমণ করি। বাড়ি থেকে মাইজদি হয়ে বজরা মসজিদ অনেক দূরে। স্বপ্নে আম্মা যাহা দেখিয়েছেন দৃশ্যগুলো হুবহু মিলে গেছে। এটাও আল্লাহর কুদরতি। সেই বজরা মসজিদ বড়ই গাছের পাতা খেয়ে রোগ মুক্তি, কি যে অনুভূতি মনে ঢুকেছে বুঝাতে পারবো না আপনাদেরকে। দ্বিতীয় ভ্রমণ নোয়াখালী সোনাপুর বার্ষিক খন্দকার সাহেবের মসজিদ ভ্রমণে আব্বা আম্মার সাথে দেখতে গেলাম। কথিত আছে এই মসজিদে জিনের ঘর আছে। ছাদের উপরে গ্লাস দিয়ে চৌচালা ছোট একটি ঘর, যাহা মসজিদের ছাদের উপর থেকে ওই ঘরের মধ্যে দিয়ে ভিতরে ঢুকার দৃশ্য দেখতে পায়। অলৌকিকভাবে এই মসজিদ প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে মানুষ বিভিন্ন হাদিয়া পাতিল ভর্তি করে সিন্নি ক্ষীর পাকাইয়া নিয়ে আসে তাওয়ারুক হিসাবে। 50 বছর পর খবর নিয়ে জানলাম এই অবস্থা এখনো বিদ্যমান আছে। মানুষ মান্যত করে কি পায়, আল্লাহই ভালো জানে, মানুষই ভালো জানে। আমাদের নোয়াখালী হিন্দু বসতি, দত্তেরহাট, দত্তবাড়ি, বিনোদপুর, বিনোদবাবু, রামগতি, রামবাবু, লক্ষ্মীপুর, লক্ষ্মীরানী, সাহেবেরহাট প্রাইমারি স্কুল, সেনবাগ ইত্যাদি। মনের মধ্যে বড় প্রশ্ন জাগে, হিন্দু বসতি এলাকায় আমাদের পূর্বপুরুষ মুসলমান হয়ে কীভাবে আসলো? ছোটবেলা থেকে আমাদের পূর্বপুরুষ মুসলমান হয়ে অত্র এলাকায় কীভাবে বসবাস শুরু করলো? তখন থেকে ভ্রমণে আগ্রহ জাগে মনের মধ্যে। দেখতে থাকো। একলাসপুর সনখোলার দরবেশের আস্তানা ভ্রমণ করি। দরবেশ অলি আল্লাহ সম্বন্ধে নানা নিকট জেনে নানার সাথে যে দেখে আসলাম সেই ছোটোবেলায়। রামগতি, বঙ্গোপসাগর এবং মেঘনা নদীর পাড় দেখতে যেয়ে সাগর সম্বন্ধে যে অনুভূতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওইখানে তখন 45 বছর আগে এক অলির রওজা দেখে আসলাম। রামগতি বাজারের পশ্চিমের পাশে নদী ভেঙে এখন চিহ্ন আছে কি না সেই অলির দরবার শরীফ জানি না। কেউ দেখে থাকলে বর্তমানে কি অবস্থা কমেন্ট করে জানাবেন। সোনাপুর বাড়ির হুজুরের বাড়ি, অনেক কারামতের কথা শুনেছি। নানির সাথে একবার 1980 সালে হুজুরকে দেখার সৌভাগ্য হয়েছে। তখন হুজুরের বৃদ্ধ বয়স, মনে হয় 80-90 বছর হবে। ওনার পানি পড়া খেয়ে বহু লোক উপকৃত হতো। বর্তমানে ইসলামিয়া কামেল মাদ্রাসা মসজিদ হুজুরের স্মৃতি হিসাবে দাঁড়িয়ে আছে। অনেকেই খোঁজখবর রাখে না।
ছোটবেলা থেকে এই যে ভ্রমণের আগ্রহ আল্লাহ প্রদত্ত, সেটা কোরআনের আয়াতের অর্থ হিসাবে এখন উপলব্ধি করিতে পারিতেছি। তাই আপনাদেরকে শোনাচ্ছি আমার ভ্রমণের কাহিনীগুলো। নোয়াখালী সম্বন্ধে আরেকটু বলি। অনেক চিন্তা ভাবনা করলাম, গবেষণা করলাম। নোয়াখালী যে সম্পদগুলা নানির থেকে মুখে শুনেছি, সোনাপুরের দক্ষিণে বর্তমানে যে বেড়িবাঁধ বাস স্ট্যান্ড, এখানে সাগরের পাড়ে ব্রিটিশ আমলে বড় বড় ইংরেজ যে জাহাজগুলো এসে ভিড়ত। অনেক চিন্তা ভাবনা করি, তাহলে সাগর প্রায় 70-80 কিলোমিটার দক্ষিণে চলে গিয়েছে। বর্তমানে সোনাপুর যে 0 পয়েন্ট, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় উপলব্ধি করি যদি এখানে সাগরের পাড় থাকে তখনকার আমাদের নোয়াখালীর পরিস্থিতি কী ছিল। এই জাহাজে করে ইংরেজ সাহেবরা এসে লালপুর খ্রিস্টান পাড়ার উৎপত্তি। অনেক সময় চিন্তা আসে নোয়াখালী মুসলিম অধ্যুষিত, একসময় হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, খ্রিস্টান আসলো কোত্থেকে? এই ইংরেজ সাহেবরা জাহাজ মেরে এখানে রাত্রি যাপন করত। এটার ফলশ্রুতিতে খ্রিস্টান পাড়া, বর্তমানে সোনাপুর গির্জা এবং পুরা লালপুর এলাকাটাই খ্রিস্টানদের বসতি। আসুন, এই সাগরের পাড় থেকে দক্ষিণে বর্তমানে আমরা এখন স্টিমার ঘাট পর্যন্ত বা হাতিয়া পর্যন্ত যে ভূমিগুলো দেখতেছি, এটা সম্পূর্ণ সাগরের মধ্যে ছিল। শোনা কথা একটু একটু উপলব্ধি করে এবং মাথায় ব্রেন খাটিয়ে বই পুস্তক হাতিয়ে যা পেলাম। ভারতবর্ষের ভোলানাথ জমিদার ভারতে বসে এই নোয়াখালীর স্টেটগুলো পরিচালনা করতেন। এখানকার আইন কাম ভোলানাথ জমিদার তার কাছে নিয়ে যেতেন। বিভিন্ন মিয়া ভূঁইয়া জমিদার এদেরকে দিয়া মানুষের খাজনা উঠাইতেন। জায়গাতে ভূমিগুলো দেখাশোনা করে এটার ইনকাম ভোলানাথ জমিদার নিয়ে যেতেন। তার নামে ভুলুয়া স্টেট হিসাবে পুরানা কাগজপত্র, 100 বছর আগের কাগজপত্র ঘাঁটিলে পাওয়া যায়। ভুলুয়া স্টেটের সম্পত্তি। প্রকৃতপক্ষে ভোলানাথ বাবু ইন্ডিয়ার লোক, ভারতবর্ষের লোক। অনেক কাহিনী, এগুলো চিন্তা করবেন। আপনাদের বোঝার জন্য আমি সামান্য আপনাদেরকে একটু খেয়ালগুলো দিচ্ছি। পরবর্তীতে আসুন, 13 বছর বয়সে সর্বপ্রথম নানার সাথে ঢাকা হয়ে সুরমা মেলে সিলেট ভ্রমণ করি। 13 বছর বয়সে নানির সাথে সিলেট শাহজালাল রহমতুল্লাহ এবং শাহফরান রহমতুল্লাহ দরগা শরীফ জিয়ারতে যাই। সুরমা নদীতে যে নদী দিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ 360 জন আউলিয়া নিয়ে জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়েছেন, সেই দৃশ্য দেখে আসলাম 1982 সনে, আজ থেকে প্রায় 43 বছর আগে। পাহাড়ি এলাকা দেখলাম, সোনালি রঙের মাছ, বড় বড় গজার মাছ, টিলার উপরে মাজার, বহু লোকজনের কবরস্থান। এই দৃশ্যগুলো দেখে মনে কি যে অনুভূতি ভাষা বোঝানো যাবে না। আমি শুধু আমার ছোটবেলা থেকে বর্তমান বয়স পর্যন্ত কোথায় কোথায় ভ্রমণ করিলাম সেই ইতিহাস তুলে ধরলাম। ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভ্রমণ আগ্রহ এবং ইয়ং জেনারেশন যারা আছে তাদের ভ্রমণ আগ্রহ বাড়ার জন্য আমি আজ থেকে 40-45 বছর আগে ভ্রমণের কাহিনীগুলো আপনাদেরকে শুনলাম। শ্রীমঙ্গলে ঘুরলাম, ভ্রমণ করলাম। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন নেমে তখন ছোট্ট একটা রাস্তা, চিকন রাস্তায় গাড়িগুলো যাতায়াত খুব একটা ভালো ছিল না 45 বছর আগে।
তারপরও শ্রীমঙ্গল চা বাগান দেখতে গেলাম। ব্রিটিশ কারিগর নামে একটা জায়গা ছিল, ব্রিটিশরা এখানে বসবাস করতেন। এবং পিনলে চা কোম্পানি, এই ব্রিটিশদের একটা চা বাগান বিশাল বড়। এখন ওদের আছে কি না 40 বছর পরে, 45 বছর পরে আমার জানা নেই। আমি গত 40 বছর আগে এটা পরিদর্শন করেছিলাম মামার চাকরির সুবাদে। মামা ওই কোম্পানির সাথে জড়িত ছিলেন। খুবই ভালো লাগলো ব্রিটিশের চা বাগান দেখে। ব্রিটিশ কারিগর অনেক বাঙালি গরিবদেরকে এনে হাতে কলমে কিছু কাজকর্ম শিখিয়ে দেন। ট্রেনিং সেন্টার করছেন, ট্রেনিং সেন্টারটা দেখলাম। শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ দেখি কি যে অনুভূতি, ওনার মাজার শরীর ঠান্ডা হয়ে যায়। আপনারা দয়া করে দেখে আসবেন, সারা জীবনের জন্য কিছু বুঝতে পারবেন। শাহজালাল শাহপরানের বহু ইতিহাস সেটা বলার অবকাশ রাখে না। বিভিন্ন বই পুস্তকে এবং মাহফিলে আপনারা বিভিন্ন কিছু জানতে পারবেন। আমার এই ক্ষুদ্র দেমাকে ওনাদের সম্বন্ধে বলার অবকাশ রাখি না, শুধু মনের অনুভূতি আপনাদের কাছে একটু প্রকাশ করতেছি। ছোটোবেলায় দেখে আসলাম, দেখার পরে আপনাদেরকে এখন একটু আগ্রহ বাড়ার জন্য আমি জানাইতেছি। যদি আপনারা আমার কথা শুনে মনে আগ্রহ প্রকাশ করেন, দেখেন, বা পরবর্তী প্রজন্ম যারা আছে এরা দেখে আসলে এদের জন্য ভালো হয় এবং বুঝার এবং আল্লাহকে চিনার অনেক কিছু বুঝতে পারবেন। শাহপুরানের মাজার শরীফ 3 কিলো 3.5 কিলোমিটার উত্তরে সিলেট মাজার থেকে। ওখানেও গেলাম, দেখে আসলাম। তো শাহজালাল মাজার থেকে শাহপুরানের মাজারটা খুবই শীতল মনে হয়েছে আমার কাছে, খুব নিরিবিলি জায়গা। তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আকাশ পাতাল পার্থক্য হইতে পারে। বর্তমানে আমি আর যাই নাই, সেই 40-45 বছর আগে যতটুকু দেখছি ততটুকুর উপরে আপনাদেরকে একটু বলতেছি। অনুরোধ রইল আপনারা দেখে আসবেন, বাচ্চা কাচ্চা নিয়ে দেখবেন, তাহলে আমার ভিডিওগুলো করা সার্থক হবে। 82 সালে সর্বপ্রথম চট্টগ্রাম ভ্রমণ করে আব্বাস চাকরির সুবাদে। এই ভ্রমণগুলো মনে যে কত দাগ কেটে রেখেছে বলে বোঝাতে পারবো না। আব্বা গণপূর্ত অধিদপ্তরে দেওয়ানহাট গণপূর্তের গোডাউনের হিসাব সহকারী হিসাবে কাজ করতেন। আমি ঘুরতে গেলাম, আব্বার সাথে দেখা করতে গেলাম। তখন বয়স অনেক কম, 12-13 বছর বয়স। ওখানে গিয়ে চট্টগ্রাম সম্বন্ধে অনেক কিছু জানলাম। কালুরহাট ইসমানি জুট মিল চালু ছিল তখন। মামাদের সাথে কালুরহাট ইসলামিয়া ইসমানি জুট মিল দেখে আসলাম। লক্ষ লক্ষ কর্মচারী ওখানে কাজ করতেছে। কালুরঘাট ব্রিজ হয়ে কক্সবাজার যেতে হতো। একই ব্রিজের উপর দিয়ে রেল লাইন এবং বাস লাইন দুটাই নদী পার হইতে হইতো। বদ্দারহাট হয়ে কালুরঘাট যাইতে হয়। সেই চিত্রগুলো আজও আমার স্মৃতিতে আগে। এখন বয়স প্রায় 58-59। পুরনো স্মৃতিগুলো আপনাকে জানাই, আপনাদের আগ্রহ বাড়ার জন্য আমি এই ভ্রমণ কাহিনীগুলো বলতেছি। জীবনের কাহিনী নিয়ে আসতেছি। ভ্রমণ কাহিনী পরবর্তী পর্বে চট্টগ্রাম ভ্রমণ ও অন্যান্য ভ্রমণের কাহিনী আমি পরবর্তী ভিডিওতে দিব ইনশাল্লাহ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।